বুশরা। এক অবেলায় তুমি এলে পর্ব ৮ কলমে তাসনিম তালুকদার বুশরা। যখন ধীরে ধীরে গভীরতার দিকে এগাচ্ছে, নিজের রুমের ব্যালকনির পর্দা হালকা বাতাসে দুলছে, আহিয়ান বেডের হেডবোর্ডের দিকে হেলান দিয়ে বসে এক হাতে মোবাইল ফোন ধরে অন্যমনস্কভাবে ফেসবুক স্ক্রল করছিল। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, যেন দিনের সমস্ত ক্লান্ত আর মানসিক চাপকে নীরবতার আড়ালে লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে। ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল তিতলির নতুন পোস্ট। নীল শাড়িতে স্নিগ্ধ এক ছবি, ছবির নিচে বড় বড় অক্ষরে লেখা, আর কতদিন সিঙ্গেল থাকবো, এখন তো সিঙ্গেল হওয়া দরকার। ক্যাপশনটি পড়ার সঙ্গে সঙ্গে আহিয়ানের দৃষ্টি স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ডই সে নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর মুখের সমস্ত প্রশান্তি উধাও হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে উঠল, কপালের শিরেগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠল। হাতের তালুতে ধরা ফোনটিও যেন অনিচ্ছাকৃতভাবে আরও জোরে চেপে ধরল সে। গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও ভিতরে জমে থাকা ঈর্ষা, অভিমান আর রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছিল। নিজেকে বোঝাতে চাইলেও ওর পার্সোনাল বিষয়, আমার মাথা ঘামানোর কি আছে, কিন্তু মন যুক্তির কথা শুনল না। অবচেতনায় সে পোস্টটির কমান্ড প্রবেশ করল, আর সেখানে গিয়ে যেন তার ধৈর্যের শেষ সীমাটুকু ভেঙে গেল। একের পর এক অপরিচিত ছেলের মন্তব্য, আমি তো আছি, একটা সুযোগ দিলে সিঙ্গেল থাকতে হবে না, এত সুন্দর মেয়ে সিঙ্গেল কেন, আরও কত রকমের ইঙ্গিতপূর্ণ কমান্ড। প্রতিটি কমান্ডে যেন আহিয়ানের ভিতরে অস্থিরতাকে আরও উস্কে দিচ্ছিল। সে বিরক্ত হয়ে এক ঝটকায় ফেসবুক বন্ধ করে দিল। এরপর সরাসরি মেসেঞ্জারে ঢুকে তিতলিকে ইনবক্সে যে কয়েক সেকেন্ড কিবোর্ডের উপর আঙ্গুল স্থির রেখে অবশেষে লিখল, এই অবাধ্য মেয়ে, ফেসবুকে এসব কি পোস্ট করেছো? মেসেজটি পাঠিয়ে সে অপেক্ষা করতে লাগলো। অন্যদিকে নিজের বেডে আধা শোয়া অবস্থায় থাকা তিতলির ফোনে মেসেঞ্জারের নোটিফিকেশন ভেসে উঠতেই তার চোখ দুটো চকচক করে উঠল। মনে মনে সে যেন ঠিক এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। নোটিফিকেশন খুলেই আহিয়ানের নাম দেখতে ঠোঁটের কোণে অজান্তে এক চিলতি বিজয়ী হাসি ফুটে উঠল। সে মৃদু সুরে বিড়বিড় করে বলল, ধরা খেয়েছেন মিস্টার খিটখিটে। অভিমানী মনটা যেন সামান্য হলেও প্রশান্তি পেল। ইচ্ছে করেই কয়েক সেকেন্ড দেরি করে সে ছোট্ট একটু উত্তর পাঠালো, বাল, মাত্র এক ওয়ার্ড। কিন্তু সেই এক ওয়ার্ডে যেন আগুনের উপর ঘি ঢেলে দেওয়ার মতোই কাজ করলো। মেসেজটি পড়ে আহিয়ানের চোখের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে উঠল। সে আর কোনো উত্তর দিল না। নীরবে ফোনটা ট্রাউজারের পকেটে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আলমারি খোলারও প্রয়োজন মনে করল না। গায়ে আগে থেকেই থাকা কালো টি শার্ট আর কালো ট্রাউজারের রুম থেকেই বেরিয়ে এলো। তার পদক্ষেপ ছিল দ্রুত, কিন্তু মুখ ছিল অস্বাভাবিকভাবে শান্ত, যে শান্তির আড়ালে প্রবল রাগ লুকিয়ে থাকে। ড্রয়িং রুমের টেবিল থেকে গাড়ির চাবিটা তুলে নিয়ে এক মুহূর্তেও দেরি না করে বাড়ির বাইরে চলে গেল। কয়েক মুহূর্ত পর গাড়ির ইঞ্জিনের শব্দ রাতের নীরবতা ভেঙে দিল।
স্টিয়ারিং শক্ত করে ধরে আহিয়ানের গাড়িটিকে তিতলির বাড়ির দিকে চালিয়ে দিল। তার চোখে তখন এক অদ্ভুত দৃষ্টতা। সে ঠিক কি বলতে যাবে, কি করবে, সেটা হয়তো এখন স্পষ্ট নয়। তবে একটা বিষয় নিশ্চিত, আহিয়ান তিতলির অবস্থা খারাপ করে আসবে। আহিয়ানের শেষ মেসেজটির পর বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু আর কোনো নতুন মেসেজ এলো না। তিতলি কয়েকবারের মেসেঞ্জার খুলে আবার বন্ধ করলো। মনে মনে ভাবলো হয়তো রাগ করে অফলাইনে চলে গেছে। ঠোঁটের কোণে একটুখানি অভিমানী হাসি ফুটে উঠল। সে আর ফোনে মন দিল না। মোবাইলটি বেডের পাশে রেখে ধীর পায়ে নিজের বেড গুছিয়ে শোবার প্রস্তুতি নিতে লাগলো। রাত ক্রমশ গভীর হচ্ছিল। জানালার বাইরে নীরবতা আরও ঘন হয়ে উঠছে। ঠিক সেই সময় টিং টিং টং করে হঠাৎ করেই কলিং বেলের তীক্ষ্ণ শব্দ নিস্তব্ধ বাড়িটাকে কাঁপিয়ে দিল। তিতলি দরজার দিকে এগাতেই যাবে, তার আগেই দেখল তার মা আশা শেখ ড্রয়িং রুম পেরিয়ে মূল দরজার দিকে চলে যাচ্ছেন। তাই সে আর গুরুত্ব দিল না। মনে করলো হয়তো পরিচিত কেউ এসেছে। নিজের বেডের চাদর ঠিক করতেই ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে আশা শেখ দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বিস্ময়ে তার ভ্রু জোড়া খানিকটা উঁচু হয়ে গেল। দরজার ওপারে দাঁড়িয়ে আছে আহিয়ান। বাড়িতে পরা কালো টি শার্ট আর কালো ট্রাউজারেই সে চলে এসেছে। এলোমেলো চুল, শক্ত হয়ে থাকা সোয়াল আর চোখ মুখে জমাট বাঁধা ক্রোধ স্পষ্ট জানিয়ে দিচ্ছিল সে কোনো সাধারণ কারণে এখানে আসেনি। কয়েক মুহূর্ত বিস্মিত হয়ে তাকিয়ে থেকে আশা শেখ স্নিগ্ধ কণ্ঠে বললেন, আরে আহিয়ান বাবা, এত রাতে তুমি? আহিয়ান যথাসম্ভব নিজেকে সংযত রেখে উত্তর দিল, আসলে আন্টি, তিতলির সঙ্গে আমার একটু কথা ছিল। তার কণ্ঠস্বরে চাপা উত্তেজনা রেখে স্পষ্ট হলেও আশা শেখ তা বিশেষ আমলে নিল না। মৃদু হেসে বললেন, তিতলি ওর রুমেই আছে, যাও বাবা, ভিতরে যাও। আহিয়ান আর এক মুহূর্ত নষ্ট করল না। দীর্ঘ পদক্ষেপ করিডর অতিক্রম করে সে সোজা তিতলির রুমের দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ যেন ভিতরে জমে থাকা উত্তপ্ত ক্ষোভেরই প্রতিধ্বনি বহন করছিল। চোখ দুটি কঠোর, নিঃশ্বাস ভারী, আর সমগ্র অস্তিত্ব জুড়েই এক অদ্ভুত অস্থিরতা। এদিকে তিতলি মাত্রই নিজের বেড গুছিয়ে শেষ করেছে। ঠিক তখনই দরজার সামনে কারো উপস্থিত অনুভব করলো। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই কোণে পূর্বাভাস ছাড়া একটি তীব্র সোয়ার এসে আঘাত করলো তার গালে। অপ্রস্তুত তিতলি ভারসাম্য হারিয়ে দুই পা পিছিয়ে গিয়ে বেডের প্রান্তে বসে পড়ল। বিস্ময় আর হতভম্বতায় কয়েক মুহূর্ত যেন তার চারপাশে সবকিছু স্তব্ধ হয়ে গেল। কাপা হাতে নিজের গাল স্পর্শ করে ধীরে ধীরে মুখ তুলে সামনে তাকালো। দেখলো আহিয়ান তার সামনে দাঁড়িয়ে আছে। তার বুক দ্রুত ওঠানামা করছে, চোয়াল শক্ত হয়ে আছে, আর চোখের দৃষ্টিতে জমাট বেঁধে আছে প্রবল রাগ, আহত অভিমান এবং গভীর ক্ষোভের ছাপ। পুরো রুম কি যেন এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো, যে নীরবতায় আসন্ন কথোপকথনের ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। রুমের ভিতরে নেমে এসেছে এক ভারী শ্বাস, রুদ্ধের নীরবতা। তিতলির ফর্সা গালের উপর 5 আঙ্গুলের লালচে ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চোখ দুটো অশ্রুতে ঝাপসা, আর বুকের ভিতর জমে থাকা অভিমান যেন প্রতিটি নিঃশ্বাসে
আরও ভারী হয়ে উঠেছে। অন্যদিকে আহিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার বুক দ্রুত ওঠানামা করছে, চোয়াল শক্ত হয়ে আছে, কপালের রাগগুলো রগগুলো টান টান। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করলেও তার চোখের দৃষ্টিতে ক্ষোভের আগুন এখনো জ্বলছে। দাঁতে দাঁত চেপে প্রতিটি শব্দ যেন সংযত ক্রোধে উচ্চারণ করলো সে। একে তো এমন একটা পোস্ট দিয়েছে, তার উপর আবার আমার মেসেজের কি উত্তর দিয়েছে সেটা মনে আছে? দিন দিন এত অবাধ্য হয়ে যাচ্ছ কেন? নিজের সীমাটা ভুলে যাচ্ছ? কথাগুলো রুমের নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলল। এতক্ষণ ধরে জমে থাকা অপমান, অভিমান আর কষ্ট এক মুহূর্তেই বিস্ফোরিত হলো। কান্না ভেজা কণ্ঠে তিতলি চিৎকার করে বলে উঠল, আপনি তো কোনোদিনই নিজের ইচ্ছায় আমাকে জীবনের জায়গা দেননি। শুধু আপনার মায়ের কথার কথা রাখতেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এই পর্যন্তই, কিন্তু ভালোবাসেন না। সে একবার থামল, চোখের পানি মুছে আবার বলল, আপনার জীবন আমার কোনো মূল্যই নেই। তাহলে আমি কি করছি, কি পোস্ট দিচ্ছি সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? কোন অধিকারে আপনি আমাকে অপমান করলেন? আমার উপর হাত তোলার সাহস হলো কিভাবে? শেষ কথাগুলো বলতে বলতেই তার কণ্ঠে ভেঙে এলো বুকের ভিতরে সমস্ত যন্ত্রণা, যেন অশ্রুর সঙ্গে বেরিয়ে আসতে লাগলো। আহিয়ানের চোখের দৃষ্টি আরো কঠিন হয়ে উঠল। মুহূর্তের জন্যই মনে হলো তার ভিতরে জমে থাকা ক্ষোভ আবারও বিস্ফোরিত হবে, কিন্তু সে গভীর শ্বাস নিয়ে নিজেকে সংযত করার চেষ্টা করলো। কোনো উত্তর না দিয়েই ধীরে ধীরে পকেট থেকে নিজের মোবাইল ফোনটি বের করলো। এদিকে তিতলি বেডের কোণে সরে গিয়ে বসে পড়েছে। পাশে রাখা ছোট্ট একটি পুতুল বুকে জড়িয়ে ধরেছে সে, যেন সেটুকুই এই মুহূর্তে তার একমাত্র আশ্রয়। মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, অথচ আহিয়ানের দিকে আরও একবারও তাকাচ্ছে না। আহিয়ানের ফোনের স্ক্রিনে তিতলির সেই ফেসবুক পোস্টটি খুলে তার সামনে ধরল, তারপর একে একে মন্তব্যগুলো পড়তে শুরু করলো। আমি তো আছি, একটা সুযোগ দিলেই আর সিঙ্গেল থাকতে হবে না। এত সুন্দর একটা মেয়ে একা কেন? ইনবক্স চেক করবেন। এরকম আরও অসংখ্য অশোভন ও অপ্রাসঙ্গিক মন্তব্য কমেন্ট বক্স জুড়ে ভেসে উঠেছিল। কয়েক মুহূর্তে নীরব থাকার পর আহিয়ান ধীরে ধীরে ফোনটি নামিয়ে আনলো। আগের মতো ক্রোধে ফেটে না পড়ে এবার তার কণ্ঠে ভেসে উঠল কঠোরতা মিশ্রিত সংযম। আমার উপর রাগ হয়েছে হতেই পারে, সেই রাগের প্রকাশ তোমার অধিকার, কিন্তু এমন একটা পোস্ট যেটা দেখে অসংখ্য অপরিচিত মানুষ ইঙ্গিতপূর্ণ কমেন্ট করার সুযোগ পায়, সেটা কি সত্যি ঠিক হয়েছে? সে এক মুহূর্ত থেমে তিতলির দিকে তাকালো। আমি রাগ করেছি শুধু পোস্টের জন্য নয়, আমি রাগ করেছি কারণ মানুষ কি পরিমাণ ইঙ্গিতপূর্ণ কমেন্ট করেছে, আর সেটা দেখে আমার খারাপ লাগছে। নিজের মর্যাদা কখনো অন্যের মন্তব্যের হাতে তুলে দেওয়া উচিত নয়। রাগের বশে এমন কোনো সিদ্ধান্ত নিও না যার সুযোগ অন্যরা নিতে পারে। আহিয়ানের প্রতিটি কথা যেন তিতলির কানে আরও পৌঁছাচ্ছিল না। তার মনে হচ্ছিল প্রতিটা বাক্য যেন নতুন করে তার আহত আত্মসম্মানে আঘাত হানছে।
বুকের ভিতরে জমে থাকা অভিমান, অপমান আর না পাওয়ার কষ্ট মিলেমিশেই এক অসহনীয় যন্ত্রণা জন্ম দিয়েছে। মাথা নিচু করে বেডের এক কোণে বসে রইল সে। বুকে শক্ত করে জড়িয়ে রাখা ছোট্ট পুতুলটির গায়ে অশ্রুবিন্দুগুলো একের পর এক পরে ভিজে দিচ্ছিল কাপড়ের অংশ। কিছুক্ষণ নীরব থাকার পর কাপা অথচ দৃষ্টিকণ্ঠে বলল, চলে যান, আমার রুম থেকে বেরিয়ে যান। একটু থেমে গভীর শ্বাস নিল সে। চোখের পানি মুছে ফেলতে চাইলেও পারল না। আপনার সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাই না, এমনকি আপনার মুখটাও আর দেখতে চাই না। প্রতিটা শব্দ উচ্চারণ করতে গিয়ে যেন তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছিল। আপনাকে আমার ভীষণ বিরক্ত লাগছে, প্লিজ বেরিয়ে যান। রুমের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। তিতলির বলা প্রতিটি বাক্য নিঃশব্দ তীরের মতো এসে বিদ্ধ করল আহিয়ানের বুকে। এতক্ষণ ধরে যে মানুষটা নিজের রাগকে শক্ত করে ধরে রেখেছিল, সে এবার কয়েক মুহূর্তই সম্পূর্ণ নির্ভীক হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের কঠোরতা ধীরে ধীরে স্ক্লিন হয়ে এলো। সেখানে ক্ষণিকের জন্য ফুটে উঠল আহত এক নীরবতা। যেন সে বুঝতে পারল রাগের বশে উচ্চারিত একটি মুহূর্তের আচরণ কতটা গভীর ক্ষত তৈরি করে ফেলেছে। সে আর কোনো তর্ক করল না, আর কোনো ব্যাখ্যাও দিল না। নিঃশব্দে একবার তিতলির দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল অনুতাপ, অপ্রকাশিত অসংখ্য কথা আর এক এক অদ্ভুত অসহায়ত্ব। তারপর ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে এক মুহূর্তে থামলো। মনে হলো হয়তো কিছু বলতে চায়, কিন্তু ঠোঁট দুটো সামান্য নড়েও কোনো শব্দ বেরালো না। পরক্ষণেই দরজাটা আস্তে খুলে নীরবে রুমের বাইরে চলে গেল আহিয়ান। দরজা বন্ধ হওয়ার ক্ষীণ শব্দটুকু রুমের নিস্তব্ধতা যেন দীর্ঘ প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। আহিয়ান চলে যাওয়ার পর তিতলি আর নিজের অশ্রু সংবরণ করতে পারল না। বুকের সঙ্গে পুতুলটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কান্নার ফাঁকেই অভিমান ভরা কণ্ঠে বিড়বিড় করে বলল, আপনার সঙ্গে আমি আর কোনো কথাই বলবো না, একদম না। সারাক্ষণ শুধু রাগ আর রাগ, বোকাজোকা, কি ভীষণ খিটখিটে লোক। কথাগুলো শেষ করেই আবার মুখ গুজে দিল পুতুলটির বুকে। আর রাতের নিস্তব্ধতা নীরবে সাক্ষী হয়ে রইল দুটি জেদি হৃদয়ের মাঝখানে ক্রমশ বেড়ে ওঠা ভুল বোঝাবুঝির অভিমান আর অপ্রকাশিত ভালোবাসার। চলবে পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।